ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত। 17 নভেম্বর 2025, এখন আমরা বলতে পারি 18 নভেম্বর। বাংলাদেশের যে 54 বছর যে ইতিহাস, স্বাধীন বাংলাদেশের, সেই ইতিহাসে এই তারিখটাও হয়তো সময়ের সাথে সাথে খুব প্রমিনেন্ট হয়ে থাকবে, কারণ ইতিহাসের বেশ কিছু সমীকরণ মেলানো হয়, সেই সমীকরণটা মানুষ মেলাতে পারে না, এবং এই সমীকরণগুলো মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ফিলসফাররা বলে গেছেন, মানে বিভিন্ন দার্শনিক বলেন, ধর্মীয়ভাবে যারা খুবই প্রভাবিত করেছে পুরো পৃথিবীতে, তারা এই ধরনের কথা বলেছেন। সাধারণ মানুষের কাছে এই কথাগুলো বিভিন্নভাবে পৌঁছানো হয়, কিন্তু যাদেরকে উদ্দেশ্য করে বলা হয়, অর্থাৎ বিশেষ করে আপনি যদি রাজা হন, আপনি যদি রাষ্ট্রপ্রধান হন, আপনি যদি নেতা হন, আপনার কী কী পরিণতি হতে পারে, এই ধরনের বিভিন্ন ঘটনা আগেও উদাহরণ থাকে। সেটা আপনি যদি ফেরাউন দি সেকেন্ড রামেসিসের কথা বলেন, সেখানে উদাহরণ ছিল 4000 বছর আগে। আপনি যদি বলেন 2024 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানে উদাহরণ ছিল। আপনি আনোয়ার সাদাতের উদাহরণ ছিল, আপনি হিটলারের উদাহরণ ছিল, কিন্তু কোনো সময়ই ওই পর্যায়ের যে যাদেরকে নিয়ে এই ধরনের আলোচনা করা হয় যে আপনার বিচারটা অন্য রকমের হবে। বিচার আমি এই মানুষের বিচারের কথা বলি নাই, সেটা প্রকৃতির বিচারের কথা বলেছি। তো আজকে শেখ হাসিনার বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ বা রাজনীতি, এমনকি অনেকে বলতে পারেন যে শেখ মুজিবের চেয়েও অনেক বেশি প্রভাবশালী শেখ হাসিনা। প্রভাবশালী বিভিন্নভাবে প্রভাবশালী। সেই শেখ হাসিনার কিন্তু ফাঁসির রায় হয়েছে। শেখ হাসিনা কী করেছেন, শেখ হাসিনার এই ফাঁসির রায় কতটা গুরুত্বপূর্ণ আইনগতভাবে, নানা এ ধরনের বিভিন্ন ধরনের বড় বড় গল্প আমরা করতে পারি, বিভিন্ন টকশোতে আলোচনা হতে পারে, কিন্তু আমি আজকে আমাদের এই আলোচনায় এই গণহত্যার রায়ের বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু সেই কথার মধ্যে আমি মূলত যে গুরুত্বটা দেবো, যে বারবার ইতিহাসে একই ধরনের জিনিস দেখানো হয়, এবং যারা এই রাষ্ট্রপ্রধান হন তারা এটা বারবার বোঝেনও, কিন্তু তারপর শেষ পর্যন্ত কেন তারা এমনই করেন, কেন এই ঘটনাগুলোই ঘটে, এই জিনিসগুলোই আমরা আমাদের যে দুজন বিশেষ অতিথি রয়েছেন আজকে আমাদের সাথে রয়েছেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, আপনাকে স্বাগত, এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মহসিন আলমগীর পাভেল, আপনাকেও স্বাগত। এই দুজনের কাছে আমি এই যে শেখ হাসিনার সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, আমি সবচেয়ে পুরনো যে আলামত আনলাম সেটা হলো ফেরাউনের কথা বললাম, সেকেন্ড রামেসিস। এই যে অত বছর আগের, তার সাথে এই ইনাদের যে কথায় এই চরিত্রগুলো একই রকম হয় কেন, আমি প্রথমে এই আলোচনা যাব, পরে আমি অবশ্যই আইনগত জায়গায় আসবো। দর্শক, আমরা শিরোনামটি দেখে আসি, এরপর আলোচনা শুরু করব। জুলাই গণহত্যায় শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ, রাজসাক্ষী মামুনের 5 বছরের কারাদণ্ড। আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। সরাসরি রায় দেখল গোটা বিশ্ব। হত্যাকাণ্ডের রায় আপাতত সন্তুষ্ট জুলাই শহীদদের পরিবার। তো রায়টা শুনেই যে আমাদের বিজয়, বিষয়টা এরকম না। শান্তি পাবো যতক্ষণ না তাকে দেশে এনে এই রায় কার্যকর করা হয়। সরকারের কাছেও আমাদের আবেদন যে প্রক্রিয়ায় তাদেরকে আনা যায় খুবই দ্রুত তারা করে। শুধুমাত্র রায় দিয়ে বসে থাকলেই হবে না, আমাদেরকে এই প্রসেসটি দেখাতে হবে কিভাবে সেই খুনি হাসিনা এবং খুনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে এনে ফাঁসিতে ঝুলানো হবে। সব পক্ষকে সংযত থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের।
15 বছরে গুম খুনের সিঁড়ি বেয়ে নিষ্ঠুর স্বৈরশাসক হয়ে ওঠেন শেখ হাসিনা। ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু ছিল গণভবন, গণঅভ্যুত্থানে 24-এর 5 আগস্ট পতন। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বললেন সালাউদ্দিন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরত দিতে ভারতকে জামায়াতের আহ্বান, দ্রুত কার্যকরের দাবি এনসিপির। এবং আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার মামলার রায়, গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশ, কয়েকটি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে আজকের যে বিষয় সেই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। আমি মোহাম্মদ আলমগীর পাভেলকে দিয়ে শুরু করতে চাই। নিশ্চয়ই ইতিহাস থেকে আপনি এই যে ফেরাউন সেকেন্ড রামেসিস, মানে ওদের সবাইকে তো ফারাও বলা হতো, কিন্তু সেকেন্ড রামেসিসই হলো সেই আলোচনা ছিল যে এখনও তিনি প্রাসঙ্গিক কথা বলা হয়। একইভাবে আপনি বেনিতো মুসোলিনির কথা জানছেন, আপনি অ্যাডলফ হিটলারের কথা জানছেন। নিশ্চয়ই এদের কথা শেখ হাসিনাও জানতো, অবশ্যই তাদের পরিণতিগুলো শেখ হাসিনা জানতেন। এরপরে এমন পরিণতি হয় কেন? মানে এই যে প্রকৃতির একটা অদ্ভুত খেলা, ইতিহাসের একটা অদ্ভুত খেলা, এটা তারপরে এমন হয় কেন, বিশেষ করে এই পর্যায়ের মানুষ যারা? এই বিষয়টা আপনি যেটা এনেছেন এটা ঐতিহাসিকভাবে এতটাই সত্যি যে ইতিহাসের একটা খুব অতি পুরাতন কথন আছে, দ্য হিস্ট্রি রিপিটস ইটসেলফ। যদি একবার বলতাম যে একবার দুইবার রিপিট হয় না, তাহলে তো এই কথাটা থাকতো না। অর্থাৎ ইতিহাসে এই শিক্ষাগুলো আছে, কিন্তু শিক্ষা থাকার পরেও এই শিক্ষা যারা জানেন, দেখেন, পড়েন, পড়াশোনা করেন, তারপরেও তারা নিজেরাই দেখেন যে এটা পুনরাবৃত্তি তাদের হাত দিয়ে হয়ে যায়। তা না হলে আপনি যদি ঐতিহাসিকভাবে আপনি যেটা রামেসেস টুর কথা দিয়ে শুরু করেছিলেন, পরবর্তী পর্যায়ে আধুনিক যুগের আপনি যদি অ্যাডলফ হিটলার কিংবা বেনিতো মুসোলিনি কিংবা স্পেনের ফ্রাঙ্কো কিংবা অথবা আপনি যদি মার্কোসের কথা চিন্তা করেন, ফিলিপিন্সের, এই প্রত্যেকের ক্ষেত্রে যেটা হয়েছে কি যে এদের ক্ষেত্রে একটা জিনিস থাকে কি, এক সময় তারা অনেকেই ছিলেন যারা জননন্দিত ছিলেন এক পর্যায়ে, তাদেরকে কিন্তু এটা করা হয়েছে। এই রকম একটা গ্রুপ যেমন আছে, আবার পৃথিবীতে এমন মানুষও আছেন যারা এই সম্মান, প্রতিপত্তি কিংবা জনসমর্থন পেয়েছেন, কিন্তু সেটাকে সতর্কতার সাথে ব্যবহার করেছেন। ঠিক কেউ নিজেকে রামেসেস টু বানিয়ে ফেলেননি। এই জায়গাতে একটা জায়গা আছে যেখানে আপনাকে থামার জায়গাটা। আমরা যখন হয় কি যে রাজনৈতিক ক্ষমতার ক্ষেত্রে যেটা দেখি আমরা, সেখানে স্থাবকতা করতে করতে যখন আমরা বলি যে সব কিছু ঠিক আছে, এমনকি আমরা কখনো দেখেছি, আমরা তো বলছি আজকাল অনেকে বলেন যে ভালো আওয়ামী লীগ খুঁজবার চেষ্টা করেন, তো যারা ছিলেন তাদের মধ্যে কি যারা সেই রাজসভায় যেতেন, যে সাংবাদিকরা যেতেন, আপনাদের অনেকেই, আপনাদের সতীর্থরা অনেকেই গেছেন, তারা কি ওখানে একবারের জন্য প্রশ্ন করেছেন যে এই কাজটি আপনি কেন করেছেন? আপনি কি ইলিয়াস আলীর পরিবারকে যখন সান্ত্বনা দিচ্ছেন তখন আপনি তো তার পরিণতিটা জানতেন, সেই হিপোক্রেসি করার প্রয়োজন ছিল কিনা? অথবা এখনও পর্যন্ত তার ভেতরে যে অনুতাপটা নেই, যেটা প্রত্যক্ষ করেছে দেশের সকল মানুষ, যে প্রায় 1400 থেকে 1800 মানুষ শুধুমাত্র জুলাই অভ্যুত্থানের সময় তাদেরকে শাহাদত বরণ করতে হয়েছে, 25 থেকে 30 হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করতে হয়েছে স্থায়ীভাবে অনেকে। তো এগুলো নিয়েও তো কখনো যখন চলছিল জুলাই, যে যখন আমরা দেখছিলাম যে তার কথোপকথনের ভেতর থেকে ক্রমাগতভাবে সেই স্বৈর একজন শাসকের যে কণ্ঠস্বর, যেখানে মনে হচ্ছিল যে আমি কোনো কিছু কেয়ার করি না, সেই জায়গা থেকে যখন প্রতিটি দিন একটা একটা করে নতুন উচ্চারণ উনি করছিলেন, এমনকি তার অনুসারীদের মধ্যেও এমন ছিলেন যারা 5 তারিখে উনি চলে গেছেন, পালিয়ে গেছেন, এটাও কিন্তু বিশ্বাস করতে চায়নি। এরকমই হয় যে স্বৈর শাসক একজন তৈরি হন কী করে, নিজে নিজে তো হন না, তার আশপাশে যারা থাকেন তাকে সেই পর্যায়ে নিয়ে যান এমনভাবে যখন তারা চিত্রিত করেন যে পৃথিবীতে আপনার পক্ষে অসম্ভব বলে কিছু নেই, প্রত্যেকটা জিনিসই উনি সামাল দিতে পারবেন, এরকম একটা ধারণা। অর্থাৎ অজেয় এবং মৃত্যুঞ্জয়ী এরকম একটা জায়গাতে একটা মানুষ যখন তার সকল ধারণা নিয়ে চলে যান, তখন কিন্তু তার ভেতরে ওই কথাগুলো আসে। তা না হলে উনি কিন্তু কোনো কিছু রাগঢাক করতেন না। আপনি যদি লক্ষ্য করবেন যে উনি বলেছেন যে ক্যান্টনমেন্টের যেদিন তাকে আটকানো হয়েছিল যখন, তখন উনি বলেছিলেন যে সেই দিনে সিদ্ধান্ত নিয়েছিলাম সুযোগ পাবো যখন তখন বের করে দেবো, এবং করেছি। অর্থাৎ এই জায়গায় বিচার কিংবা আইন এটি বড় কথা না, আমি যেটা চাই, আমি যেটা বলি সেটিকে বাস্তবায়ন করাটাই আমার কথা। ঠিক ওই আপনি যে স্বৈর শাসকদের কথা বলেছেন তাদের প্রত্যেকের ভিতরে কিন্তু এই ইগোটার জায়গায় কাজ করতো। অর্থাৎ রামেসেস টু মনে করতেন যে
মোজেসকে জায়গা দেওয়ার প্রয়োজন তার নেই। এবং সে যেই বিষয়টা আমি এই রামেসিস 2 এর কথাই বলি, এমনকি কিং হেরোদও এই একই ঘোষণা দিয়েছিলেন যে পুরুষ সন্তানকে মেরে ফেলো। আর মুসা নদীতে ভাসতে ভাসতে ফেরাউনের বাড়ি থেকে তার বাড়ি থেকে প্রতিপালিত হয়েছেন এবং সেখান থেকে তার মধ্যে যখন উপলব্ধি হয়েছে যে ফেরাউন সৃষ্টিকর্তা নন, তখন তার ভিতরে সেই প্রতিবাদের কণ্ঠস্বরটা উঠেছে, যেটা কোনো স্বৈরশাসকই সহ্য করেনি, সেটা ফেরাউনও করেনি। এই শেষ পর্যায়ে এসে আমরা এই জনধিকৃত শেখ হাসিনার ক্ষেত্রে দেখেছি যে উনিও এটা মেনে নিতে পারেন নাই যে তার পরাজয় হতে পারে। জনগণ জনতা তার কাছাকাছি আসছে এবং যখন মৃত্যু হয়, যখন তা কাউকে পালিয়ে যেতে হয়, তখন কিন্তু রাজনৈতিকভাবে তার মৃত্যু কিন্তু সেদিনে হয়েছে। ফেরাউনের হয়তো আমরা বলবো যে লোহিত সাগরের ভেতরে তার মৃত্যু হয়েছে, কিংবা অ্যাডলফ হিটলার তিনি সুইসাইড করেছেন, কিংবা মার্কোসকে বলবো যে তিনি ভিন দেশে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এরকম পরিণতি যেটি অসম্মানজনক, সেটা কিন্তু রাজনীতিবিদ যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ওই পলায়নের দিনে কিন্তু সেটা নির্ধারণ হয়। আজকে আপনি তাকে ব্যক্তি শেখ হাসিনাকে আপনি বিচার করে হয়তো তাকে ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসির রায় দিয়েছেন আপনি, কিন্তু রাজনীতিবিদ শেখ হাসিনার কিন্তু বিচার 5ই আগস্টে হয়ে গেছে, যেখানে তিনি তার সকল অনুসারীদেরকে এখানে ফেলে রেখে পালিয়ে গেছেন নিরাপদে, যে অনুসারীরা বিশ্বাস করত তিনি মৃত্যুঞ্জয়ী। আপনি এই যে রাজনীতির ওপরেও যে আরেকটি বিষয় থাকে, এই যে সমর্থক, অবশ্যই তার সমর্থকরা থাকবেন, একটি সমর্থক থাকে, এই যে তারা কি নিজেদেরকে ওইভাবে ভাবেন কিনা, যে তারা কি এটা মিলাতে পারেন কিনা, যে ধরেন এই হযরত মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, এই যে ছাত্রলীগের ভেতর থেকে নাহিদ ইসলাম বের হয়ে আসলো, আসিফ বের হয়ে আসলো, অর্থাৎ ওই সময় তো ছাত্রলীগ ছাড়া ঢাকা ইউনিভার্সিটিতে আর কেউ ছিল না, এই যে মিলগুলা, এগুলা কি এই সমর্থকরা বুঝতে পারেন কিনা? হ্যাঁ, এখানে কি অদ্ভুত ইতিহাসের মিল, তারা মিলাতে পারেন কিনা? হ্যাঁ, এখানে তাই হয় আর কি। যেমন যদি আমি বলি যে নমরুদের শাসনকালেও আমরা দেখেছি যে মূর্তি যিনি বানাতেন, নমরুদের মূর্তি যিনি বানাতেন, তার বাড়িতে হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে, এবং তিনি সেই মূর্তিগুলোকে ভেঙে প্রতিবাদটি করেছিলেন। যে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে এই মূর্তি ভেঙেছে কে, বলছে তাকে গডকে জিজ্ঞেস করো যে তাকে ভেঙেছে কে। তো এইটাই প্রতিবাদের কণ্ঠস্বর। নাহিদরা সময় মতো সেটা উপলব্ধি করতে পেরেছিল বলে তারা বুঝেছিল যে ওই স্রোতটি তাদেরকে মৃত্যুর কাছে নেবে, ওই স্রোতটি তাদেরকে নিঃশেষ করার জায়গায় নেবে। সেখান থেকে তারা বেরিয়ে এসে একটা সকণ্ঠে প্রতিবাদের কণ্ঠস্বর যখন হয়ে উঠতে পেরেছিল, তখন কিন্তু জনতা তাদের ডাকে সাড়া দিয়েছে। অ্যাডভোকেট এজাজ কবির, আমি যেটি একটু সোশ্যাল জায়গা থেকে ওনাকে জিজ্ঞেস করলাম, এটি কিন্তু একটা লিগ্যাল ভিত্তিক আছে। এই যে এখনও ওনার কিছু সমর্থক মানে নেতা আছেন, তারা বলছেন এটি একটি পলিটিক্যাল রায়, এটি একটি মানে বিভিন্নভাবে তার এক ধরনের তারা ষড়যন্ত্র খুঁজছেন। আমি জানতে চাই, এই যে সরাসরি গুলি করে মারা, রাস্তায় ইয়ামিনকে এইভাবে মেরে অর্ধমৃত অবস্থায় আবার মারা হচ্ছে, 6-7জনকে জীবিত অবস্থায় গুলি করে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এই যে ভিডিও এইটা, এবং পাশাপাশি উনি বক্তব্য রাখছেন যে আমি দেখে নেব, এরপর ওদের সবাইকে ফাঁসি দিয়ে দেবো, এর আগে জামাত নেতাদের, যেটা উনি বক্তব্য দিয়েছেন, রাজাকারের বাচ্চারা করেন। প্রধানমন্ত্রী যখন একজন সাধারণ ছাত্রকে বলবেন, তখন তো সে তার লাইফ এমনিতেই রিস্কে চলে যায়, কারণ তিনি প্রধানমন্ত্রী, তার কথা কিন্তু এক ধরনের নির্দেশ। তো এই যে দুটি ব্যাপার থাকে, একটা হলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, সেটা হলো যে খুনের বাইরে কিছু একটা প্রমাণ করা, ওনার বলতে এই এভিডেন্স না, ওনারটা একদম সরাসরি এভিডেন্স। এইটাতেই আসলে কিভাবে ওনার পক্ষে যেতে পারবে আইনজীবীরা? আচ্ছা, আপনার ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তার আগে আমি একটু বলি, আপনারা কি সম্পূর্ণরূপে জানেন যে পুরো অভিযোগ কয়টা এবং কয়টি কাউন্ট, এবং কাউন্ট কি কি? এটা কি? হ্যাঁ, কিছু জানি, কিন্তু তারপর আপনি এটা বলতে পারেন। আচ্ছা, তাহলে আমি পুরাটা পড়েন, ঠিক আছে? তো দুটি অভিযোগ, চার্জ 1 যেটা, ওটার ভিতরে 3টা কাউন্ট, মানে 3টা সাব চার্জেস। সেটা হলো যে 14 জুলাই 24 তারিখে গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারী রাজাকার বলে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন। সেকেন্ড কাউন্ট, 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সাথে শেখ হাসিনার
কথোপকথনের আন্দোলনকারীদের রাজাকার বলে তাদের ফাঁসি দিব মর্মে উস্কানি ও আদেশ দেন এবং অপরাধ সংগঠনে আসামিরা তার অধীনস্থদের কোনো বাধা প্রদান করেননি। ফাঁসি দিবে বলে উস্কানি এবং আদেশ দেন এবং পরবর্তীতে যারা যাই কাজ করেছেন এটাতে উনি কোনো বাধা প্রদান করেন নাই। কাউন্ট 3 চার্জ 1-এর কাউন্ট 2 এবং কাউন্ট 3 পড়ছি। এরই ফলশ্রুতিতে রংপুরে আবু সাইদকে পুলিশ কর্তৃক গুলি করে হত্যা। এই চার্জ 1-এর এই 3টা কাউন্টে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ড হয়েছে। চার্জ 2 ওখানেও 3টা কাউন্ট। কাউন্ট 1, 18 জুলাই 24 তারিখে শেখ হাসিনার সাথে তাপসের এবং পরবর্তী হাসানুল হক ইনুর সাথে কথোপকথনে দেখা যায় আসামি শেখ হাসিনা ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থা নির্ণয়, আন্দোলনরত ছাত্র জনতাকে হেলিকপ্টার এবং লিথাল উইপেন ব্যবহার করে হত্যার নির্দেশ দিয়েছেন এবং অপরাধ সংগঠনে আসামিরা তার অধীনস্থদের কোনো বাধা প্রদান করেননি। কাউন্ট 2, যার ফলশ্রুতিতে 5ই অগাস্ট 24 চাংখারপুলে 6 জুন আন্দোলনকারীকে পুলিশ গুলি করে হত্যা করে। কাউন্ট 3, যার ফলশ্রুতিতে 5ই অগাস্ট 24 তারিখে পুলিশ কর্তৃক আশুলিয়ায় 6 জন আন্দোলনকারীকে হত্যার পর তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়, যার ইয়েতে শাস্তি হচ্ছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড। এবং যিনি রাজসাক্ষী হয়েছেন উনিও স্বয়ং নিজে স্বীকার করেছেন যে এটার সঙ্গে উনি জড়িত ছিলেন, ওনারাও জড়িত ছিলেন এবং আদালত বলেছেন যে ওনার যেই অপকর্ম, ওনার যেই কাজটা, অপরাধটা, এটা অভিন্ন, কিন্তু এইটা গ্র্যাভিটি এরকম যে অ্যাজ এ রেজাল্ট উনি রাজসাক্ষী হওয়া সত্ত্বেও ওনাকে 5 বছরের সাজা দেওয়া হয়েছে। এখন ওই যে একটু আগে আমরা পাভেল ভাই যেটা বললেন যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, আমরা আরেকটা কথা বলি যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। তো ওই জায়গা থেকে যদি আমরা আসি যে ইতিহাস থেকে আসলে এখন পর্যন্ত কেউ শিক্ষা নেয়নি এবং ইতিহাসে বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় এইটা প্রথম যে না, প্রথম বলা ঠিক হবে না, যদি 72 থেকে 75 ধরি আর জাসদের উপরে যদি আওয়ামী লীগের আক্রমণটা ধরি সেটাকে মানবতা বিরোধী অপরাধ বলা যেতে পারে, যদিও সেটা এখন এই মুহূর্তে বিবেচ্য বিষয় না। বাট রাজনীতিতে ভবিষ্যতে কী হয় সেটা আমি জানি না, জাসদে এরকম কোনো উত্থাপন করে নাই। বাট আমাদের দেশে রাজনৈতিকভাবে এরকম মানবতা বিরোধী অপরাধের যেই ইয়েটা দেখা দিয়েছে এবং আপনি যেটা বললেন যে যেটা আমরা সবাই দেখেছি কিভাবে আইনজীবীরা ওনার বিপক্ষে কথা বলবেন, তাই তো? তো রাষ্ট্রের কাজ বা যিনি আইনজীবী হবেন উনি চাবেনই যে একটা ফেয়ার ট্রায়ালের ক্ষেত্রে এটা পক্ষ প্রতিপক্ষ থাকবে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় আমার কাছে আইনজীবী হিসেবে যেটা মনে হয় আর কি, যে আমি যদি ভুল না হয়ে থাকি, শেখ হাসিনা কোনো এক গণমাধ্যমে উনি নিজেই বলেছিলেন যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকারীদেরকে খুব প্রতিহত করা এটা তার সাংবিধানিক দায়িত্ব। তো ইন এ সেন্স আমি বলতে পারি যে উনি কিন্তু নিজেই স্বীকার করে নিয়েছেন, ইট ইজ হার সেলফ কনফেশন। মানে শি মে এগ্রি অর মে নট এগ্রি, উই মে এগ্রি অর মে নট এগ্রি উইথ হার ভিউ যে এটা ওনার সাংবিধানিক দায়িত্বে কি এইভাবে পালন করা ঠিক হয়েছে কি হয় না। উনি হয়তো মনে করছেন যে সাংবিধানিক দায়িত্বটা এই গুলি করে পালন করাটাই ঠিক ছিল, আমরা যেটা মনে করছি না। উনি নিজে বলেছেন যে যেই কাজটা হয়েছে এটা ওনার সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়েছে। এখন ওটা সেন মাইন্ডে করেছেন না ইনসেন মাইন্ডে করেছেন, দ্যাট ইজ নট ফর আস টু ডিটারমাইন। আদালতের রায় হয়েছে সেটা। সো ইন এ সেন্স দের ইজ এ সেলফ কনফেশনাল স্টেটমেন্ট। আরেকটা যদি ধরি, আমি আমাদের সব কিছুই যদি বাদ দিই, এই আপনার বিবিসির পত্রিকায় দেখলাম যে উনি বলার চেষ্টা করেছেন যে ওনার বিরুদ্ধে যে রায়টা হয়েছে এটা রাজনৈতিক প্রহসন জড়িত, ওনার বিচার যেন হেগে হয়। তো ঠিক আছে, ওনার বিচার যদি হেগেও যদি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, মানে সেখানে ইউনাইটেড নেশনসের রিপোর্টটাই আপনি কী বলবেন? ইউনাইটেড নেশনসের রিপোর্টের আমি একটু স্পষ্ট করে বলি, প্যারাগ্রাফ নাম্বার 289, এটা নিয়ে পুরো স্পেল একটা রেখেছি আলাদাভাবে।
আচ্ছা না, আমি জাস্ট উচ্চারণটা করে বলি যে এখানে হচ্ছে প্রাইম মিনিস্টার পার্সোনালি অর্ডার্ড কিলিংস when she told senior officials present at the meeting of 19 July to arrest the ringleaders of the protest and troublemakers, kill them and hide their bodies. So উনি হেগে যাবেন আফটার। এখন কথা হলো আপনি সজাগ মানুষকে তো ঘুমের থেকে তুলতে পারবেন না। ঘুমের ভান করে আছে, আদৌ উনি ঘুমের ভান করে আছেন কিনা সেটাও জানি না, বা আদৌ উনি বুঝতে পারছেন কিনা জানি না। তবে অতীতে আমার ঠিক এই মুহূর্তে স্পষ্টভাবে খেয়াল আসতেছে না, একটা অ্যাপিলেট ডিভিশনে একটা রায়ে বলা হয়েছিল যে শি ইজ এ রং হেডেড। সো যদি রং হেডেড ধরি এবং এটার যদি লিটারাল ইন্টারপ্রিটেশন না দিই, মানে আমি যদি একটু এই রায়টা তো একটা নজির হিসেবে অবশ্যই কাউন্ট করা যেতে পারে তার। এটা আদালত নিয়েছে কিনা জানি না, তবে আমি ব্যক্তিগতভাবে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে রং হেডেডকে যদি আমি আরও ওয়াইডলি ডিফাইন করি, কনস্টিটিউশনালি কিন্তু উনি ইলেকশন করার জন্য ডিবার্ড। কিন্তু উনি কিন্তু 96 পর থেকে উনি ইলেকশন করে এসেছেন, সবই করে এসেছেন, এবং উনি 14 যে ইলেকশন করেছেন ওটাও উনি বলতে চেয়েছেন কনস্টিটিউশনালি হয়েছে। 18 যে ইলেকশন করেছেন ওটা উনি বলতে চেয়েছেন যে কনস্টিটিউশনালি হয়েছে। এখন সংবিধানের নামে উনি যে কাজগুলি করেছেন ওইটাকে আসলে সংবিধান পারমিট করে, বা উনি যদি না বুঝে থাকেন, ওনাকে যারা বুঝিয়েছেন তারা যে ওনাকে সঠিক বুঝান নেই সেটা কি উনি বুঝতে পেরেছেন কিনা, এইগুলো অনেক নানা ধরনের প্রশ্ন থাকে। কিন্তু এখন যদি আমি এই আদালতের রায়ের ব্যাপারে আসি, এটা স্বাভাবিক ব্যাপার, এটা অত্যন্ত স্বাভাবিক, ভেরি ন্যাচারাল দ্যাট দ্য জাজমেন্ট উইল কাম আন্ডার ক্রিটিসিজম। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত আদ অব্দি এই মুহূর্তে পর্যন্ত আপনার কোনো আন্তর্জাতিক সংস্থা, সংগঠন, কোনো দেশ এটা নিয়ে এখনও, এই রায় নিয়ে এখন পর্যন্ত কোনো বিস্ফোরক মন্তব্য করেননি, নট ইভেন ইন্ডিয়া, কোনো ক্রিটিক্যাল ইনফরমেশন দেননি। আমি ইন্ডিয়ার কথা বাদই দিলাম, ওটা নিয়ে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই। এমনকি ইউনাইটেড নেশনস থেকে শুধু একটাই উদ্বেগ আসছে, কনসার্ন আসছে, সেটা হচ্ছে মৃত্যুদণ্ডটা। তো ওরা ইন্টারন্যাশনালি ডেথ পেনাল্টিকে সাপোর্ট করে না, কিন্তু ন্যায্যতা এবং স্বচ্ছতা নিয়ে তারা কোনো প্রশ্ন তুলে নেই, যেটা অতীতে আওয়ামী লীগের আমলে যেটা অপরাধ ট্রাইব্যুনাল। হ্যাঁ, এবং ইন্টারেস্টিংলি অতীতের কথা যদি বলি, একদম সিম্পল একটা হিসাব, আমরা কেউই, আমরা বাংলাদেশের কেউই স্বাধীনতা বিরোধীর পক্ষে আমরা নাই, বিচারের পক্ষে আমরা সবাই ছিলাম, কিন্তু আমরা সবাই বলেছিলাম একটাই কথাই, স্বচ্ছ যেন হয়। ওই স্বচ্ছতার জায়গাটায় ওখানে প্রশ্ন ছিল, যার জন্যেই আমরা অনেকেই প্রশ্ন তুলেছি, বিচারিক কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছি। যারা দেশ বিরোধিতা করেছে তাদের বিচার হবে না সেটা নিয়ে কথা নেই, কিন্তু আমাদেরকে ট্যাগিং করা হয়েছে কি যে আমরা তাদের বিচার চাই না। না, আমরা প্রশ্ন তুলেছিলাম স্বচ্ছতা নিয়ে, কিন্তু এই ট্রাইব্যুনালের বিচারে স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন নেই। বরঞ্চ অতীতে যেই সুখরঞ্জন বালি কোর্টের সামনের থেকে গুম হয়ে গিয়েছিলেন, আর আইনে আছে যে প্রসিকিউশন উইটনেসকে আপনার দিতে হবে, প্রোটেকশন দিতে হবে। ওইখানে প্রসিকিউশন উইটনেস গুম হয়ে গেছে, গুম করে ফেলছে। হ্যাঁ, তাও প্রসিকিউশনের পক্ষের যাকে আনা হয়েছে, হয়তোবা সে বৈরী সাক্ষী হয়ে যেত হয়তোবা, কিন্তু কথা হলো যে প্রসিকিউশনের দায়িত্ব ছিল যে প্রসিকিউশনের উইটনেসকে সেফটি দিবে, সেটাও করা হয় নাই। সেইও রায় কার্যকর হয়েছে, ফাঁসি হয়েছে, সব হয়েছে। তো এরকম কোনো প্রশ্নবিদ্ধ রায় আমার কাছে মনে হয়নি হয়েছে, এবং এটা যদি কার্যকর হয় আমার কাছে মনে হয় না যে এই রায় কার্যকরের বেলায়ও কোনো প্রশ্ন আসবে। এখন কার্যকারিতার বেলায় যেটা হচ্ছে, যিনি আসামি ওনাকে তো থাকতে হবে, ওনাকে ওনার একটা অধিকার আছে 30 দিনের মধ্যে আপিল করার জন্য। এখন উনি যদি সেই অধিকার নিতে না চান তাহলে সেটা আমাদের কিছু করার নাই। উনি আইনের শাসন মানবেন কি মানবেন না সেটা এখন ওনার ব্যাপার। ছোট একটা বিরতিতে যাব, তার আগে আমি আবারও 2-3টি প্রসঙ্গ তুলে দিয়ে যাই, তারপরে এটি নিয়ে আলোচনা করব। এই যে আমরা এক ধরনের আমরা আল কোরআনের 2-3টা আয়াত খুব জনপ্রিয়ভাবে শুনে এসেছি যে তিনি চাইলেই যে কোনো সময় যে কাউকে পথের ফকির করে দিতে পারেন, পথ থেকে রাজা বানিয়ে দিতে পারেন। আবার অহংকার করার কথা মানা করা হয়েছে, যে তোমরা যা বলবা, অর্থাৎ তোমাদের মুখের থেকে, কথার থেকে সংযত রাখার জন্য। এই যে উনি বললেন যে হাসিনা পালায় না, কিন্তু তো পালিয়েই গেলেন, আপনি সব ধরনের মেটিকুলাস ষড়যন্ত্র বাদ দেন।
যদি এই যে ধর্মীয় জায়গা থেকে মানুষের মধ্যেকার চিন্তা, এটি নিয়ে আলোচনা থাকবে। আরও একটি আলোচনা, সেটি হলো যে উনি এটি আইনগত, সেটি হলো উনি এখন ধীরে 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 এই যে হেগের কথা বললেন, এটা উনাকে কেউ বুদ্ধি দিচ্ছে কিনা যে আপনার এই যে কাজ হয়েছে, যে অভিযোগগুলো আপনার পক্ষে এনেছেন, এটার এত জোরালো অকাট্য প্রমাণ যে এইটার বাইরে বাংলাদেশের আইনের আপনার মৃত্যুদণ্ডের বাইরে যাবে না। তো এই বুদ্ধিগুলো কোথা থেকে আসছে? আন্তর্জাতিকভাবে উনি যেখানে আছেন তারা দিচ্ছেন? এই যে সক্রিয়তা, এটি নিয়ে আপনার কাছে প্রশ্ন থাকবে। আমাদের সাথেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ইজাজ কবির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেটি আমি বলছিলাম যে একটি বিষয় তো বলছিলাম যে আমরা একটু স্পিরিচুয়াল কথা বলছিলাম, যে কিভাবে স্পিরিচুয়ালি আমরা দেখলাম যে কোনো রাজাকে যে সৃষ্টিকর্তা ফেলে দিতে পারেন, আবার পথের যারা হয়তো বা চাকরির জন্য আন্দোলন করতে চেয়েছিল, শুধুই একটা সরকারি চাকরি, তাদেরকে সরকার বানিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এই যে একটা রিলেট করাটা, এখান থেকে জাতি বা এই যে আওয়ামী লীগের এখনও কিছু সমর্থক যারা বলতে থাকেন তারা কোনো বিষয়, এটি মওদুদ হোসেন পাভেল বলবেন, কিন্তু আমি আপনাকে লিগ্যাল জায়গাটা একটু আসতে চাই। উনি যখন প্রথম চলে গেলেন, যাওয়ার পরে উনি বললেন যে উনি তখনও প্রধানমন্ত্রী। উনি এরপরে বললেন যে হ্যাঁ, আমি তো 130 জনের খুনের পেয়ে গেছি, তাহলে এদেরকে আমি খুন করে ফেলবো। তো উনি আসলে, এবং উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন যেমন এক ধরনের কথা আছে যে যেগুলো প্রাইম মিনিস্টার তো কথা না, আসলে প্রাইম মিনিস্টার যা বলে সেটা কিন্তু অর্ডার। প্রাইম মিনিস্টার কাউকে আহ্বান জানায় না, কাউকে দেন, তিনি অর্ডার দেন। সেখানে তিনি বলছেন আমার পিয়ন 400 কোটি টাকার উনি কি বোঝেন? উনি বললেন যে একজন নোবেল লরিয়েট, এখন সেই ওনাকে চুবিয়ে আনতে হবে, মনে না যায় যেন। এইগুলা লিগাল ইয়েগুলো উনি বোঝেন কিনা, যে উনার অবস্থান কোথায়? রাষ্ট্রের 4টা জায়গায় একই রকমের থাকে, যে বিচারকও যেমন, বিচার বিভাগ যেমন, উনিও কিন্তু তেমনই আরেকটা অবস্থানে থাকে। উনি এগুলো বলতেন যে, আর ওনার সামনে আমরা বসে থাকতাম যারা তারা কখনো ওনাকে এই লেজিসলেটিভ বা লেজিটিমেট করা, যে তার বক্তব্য, আপনি যদি এটার সাথে একটু কানেক্ট করেন। আপনি যে প্রশ্নটা করছেন এটা আসলে আইনজীবীর কাছে প্রশ্নটা না করে এটা কোনো একটা মনোবিজ্ঞানী বা সাইকিয়াট্রিস্টের কাছে জিজ্ঞেস করলে মনে হয় বেটার হতো, যে আসলে এটার সিমটমটা কি, বা এটা কি কোনো রোগ কিনা, বা এটার রোগ হলে এটার ওষুধটা কি, বা এটার সুস্থতা আদৌ হয় কি না। কিন্তু হ্যাঁ, একটা দিক আছে, when the most powerful person of an administration in the country যখন একটা কথা বলেন, এটা কিন্তু একটা অর্ডারের মতোই হয়, এবং এইটা কথাটার উপরের ভিত্তি করেই কিন্তু আপনার অধীনস্থ যারা আছে তারা হয় চিন্তা করবে, বা আমি সিগন্যাল পেলাম বা সিগন্যাল পেলাম না, বা আমার ব্যাকিং আছে, বা প্রাইম মিনিস্টারের পলিসিটাই এরকম, সো আমাকে এই পলিসিটা এখন এক্সিকিউট করতে হবে। তো এখন উনি যদি, আমি ওই জায়গাটাতে আর যাবই না, আমি শুধু একটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে এবং আপনার মাধ্যমে, টু দি পিপল অফ মাই কান্ট্রি, যারা বাংলাদেশিত্ববাদীতে বিশ্বাস করে, যে আওয়ামী লীগের সমর্থক যারা আছেন, যা ফ্যানাটিক, এই যে উনি যে এই কথাগুলি বলেছেন, মানে ওনারা ওই সমর্থকগুলো ওনারাও কি এগুলো বোঝে কিনা, বিশ্বাস করে কিনা। আমি ব্যক্তিগতভাবে, আমারও 2-4 জন বন্ধুবান্ধব আছেন, আমার কাছে মনে হয় না তারা এগুলো বিশ্বাস করেন। তারাও মনে করেন এগুলো কনস্পিরেসি, মানে বা সামহাও এটাকে অন্যভাবে করেন। এখন এইটা আসলে আমি সবসময় একটা কথা বলি আর কি, বন্ধু মহলে আড্ডার পর্যায়ে বলি, যে ওই যে আগে ছিল না আমেরিকাতে, ইউকেতে ফ্রিমেসন কাল্ট, হ্যাঁ, সো আমার কাছে মনে হয়েছে সবসময় যে দে আর এ কাল্ট, হ্যাঁ, ইটস এ কাল্ট, এবং ওনারা ওই মাথা যেটা বলবে লেজ পর্যন্ত সে একই কথাই বলবে। এখন এইটাকে আপনি
লিগ্যাল ফ্রেমওয়ার্কে ফালানোর কিছু নেই। এখন দোজ ফ্রি মেসনসরা যখন যারা ব্ল্যাকদেরকেও উপর অত্যাচার করত এবং আলটিমেটলি তাদের অপরাধের বিচার হয়েছে এবং আলটিমেটলি তারা নেই, এখন সেই কাল্টিজমটা নেই। তো সে একইভাবে সেই ধারাবাহিকতায় ঐতিহাসিকভাবে বলেন বা কারেকশন অফ দ্য নেচার বলেন বা রিভেঞ্জ অফ দ্য নেচার বলেন অথবা আধ্যাত্মিক ভাষায় বা আমি আমার স্পিরিচুয়ালি যদি কোরআন শরীফের ভাষায় যদি বলি, সূরাটার নাম ভুলে গেছি, একটা আয়াত আছে আব্রামু আমরান ফাইন্না মুবরিমুন, যে আল্লাহ বলছেন যে ওরা মানে কনস্পিরেসি, থিমটা হচ্ছে ওরা কনস্পিরেসি করে, ওদের চেয়ে বেশি কনস্পিরেসি আমি করতে পারি। সো ওই আধ্যাত্মিকভাবে ওইখানে একটা খেলা আছে। কিন্তু আলটিমেটলি যেটা হলো যে ইহ জগতে আমাদের আইনটা হচ্ছে সামাজিক মানে সোশ্যাল অর্ডারটা মেনটেন করার জন্য। এখন যিনি প্রয়োগ করবেন, যিনি উইল বি দ্য ফেস অফ দি কান্ট্রি, দি ফেস অফ দি ল, ফেস অফ দি অ্যাডমিনিস্ট্রেশন, উনি যখন এসব কথাবার্তা বলেন তখন কিন্তু আমরা দেখতে পেরেছি যে আসলে পরিস্থিতিটা কী হয়, সোশ্যাল অর্ডারের কী হয়, আমরা এই গত 17 বছরটা আমরা দেখতে পেরেছি। তো অ্যাজ এ রেজাল্ট আপনার এই বিচার প্রক্রিয়াটায় আসলো এবং হলো। এবং সাকা চৌধুরী বলে মৃত্যুর আগে বলে গিয়েছিলেন যে এই ট্রাইব্যুনালটা যেন থাকে, অ্যান্ড সামহাও ওনার কথাটা রয়ে গেল, ফলে গেল। এখন এটা স্বাভাবিক ব্যাপার যে এই রায়টাকে স্ক্রুটিনি করা হবে, এই রায়টার বিরুদ্ধে কথা বলা হবে, প্রোজ অ্যান্ড কনস বলা হবে, অনেক কিছুই বলা হবে। বাট আমি আশা করি যে রায়টা দেওয়া হয়েছে হাজারো প্রোজ অ্যান্ড কনস এবং ক্রিটিসিজমের পরেও এই রায়টা এভিডেন্সিয়ালি অ্যাডমিসেবল থাকবে, লিগালি অ্যাকসেপ্টেবল থাকবে, লিগালি এনফোর্সেবল থাকবে এবং লিগালি আপহোল্ড হবে ইন দ্য অ্যাপিলেট ডিভিশন ইফ ইট ইজ এভার চ্যালেঞ্জড। অ্যাজ ইফ ইট ইজ গিলোটিন, ফ্রেঞ্চ রেভলিউশন, হ্যাঁ, এই গিলোটিনের সাথে কানেক্ট করা যায় কিনা। উনি কতবার বলেছেন জনতাই ক্ষমতার উৎস, উনার পদবি ছিল জননেত্রী। উনি আসলে জনতাই ক্ষমতার উৎস এই কথাটা বিশ্বাস করতেন কিনা? এই যে কথা বললাম যে উনার মুখ থেকে পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, উনার পারিষদরা রাজা যা বলেন পারিষদ বলেন তার শতগুণ, এই যে কথাগুলো, এই যে তারপর ওবায়দুল কাদের বলেছেন, তারপর যে ভূমিমন্ত্রী বলছেন যে কেন পালিয়ে যাব, কোথায় যাওয়ার ইয়ে, কিন্তু পরে হলোটা কি? এটা বিষয়টা দেখেন, উনি কিন্তু জনতা বলতে বোঝেন যে তাকে যারা সমর্থন করে তারাই জনগণ। বিরুদ্ধ মতের লোকজন উনি জনগণ তো কখনোই মনে করেননি। বিরুদ্ধ না, ওনার বিরুদ্ধে না, ওনার সাধারণ সমর্থক নয়, ওনাকে আওয়ামী লীগ করেন না, যারা আওয়ামী লীগের সাথে কিন্তু বিরোধী নাও, তাদেরকে উনি মনে করেন যে তাদের তো এই দেশে বসবাস করারই অধিকার নেই, তাদের আবার মানবিক অধিকারটা কোথায়, তারা বা এখানে সাধারণ একটা জনগণের ক্ষেত্রে যে অধিকার নিয়ে কথা বলবেন, সেই জন্যই তো উনি খুব অবলীলাক্রমে বলতে পারেন। তার মতো জিয়াউল হকের মতন নাকি জিয়াউল হাসানের মতন উনি তৈরি করতে পারেন এরকম ব্যক্তি, যাদের কাছে মৃত্যু হচ্ছে একটা প্রহসন, একটা খেলা, একটা গেম, একটা বিনোদন। সেই পর্যায়ে নিয়ে গেছেন যে তারা নিশ্চিত এক একটা দিন এক একটা সময় তারা মনে করেন যে এরকম কোনো মৃত্যুর ঘটনা না ঘটাতে পারলে তাদের সেই দিন অস্বস্তি বোধ হয়, তার বিনোদনের ঘাটতি তারা অনুভব করেন। একটা জিনিস আপনি একটু আগে বলছিলেন যে অহংকারের ক্ষেত্রে আল্লাহ তাআলা যেরকম একটা সতর্কতা রয়েছে, আরও আল্লাহ তাআলা বলেছেন যে জিহ্বাকে সংযত করার কথা বলেছেন, যে যিনি যে মানুষ বিপদগ্রস্ত হতে পারে তার বিচারে সেটি হচ্ছে জিহ্বা। আমরা এটাকে ভালোভাবে ব্যবহার করলে এটিকে তিনি মনে করেন যে এটি তার ইচ্ছাটা পূরণ হলো আল্লাহ তাআলা, যেটা স্পিরিচুয়ালি অনেকে বলে যে জিহাদের নফসের সাথে জিহাদ। এই জিহাদের ক্ষেত্রে অন্যতম জায়গা হচ্ছে নিজের জীবের সাথে যুদ্ধ করা। তো উনি নিজের জীবের সাথে যুদ্ধ করতে চাননি, ওনার জীবকে তিনি অবারিত স্বাধীনতা দিয়েছেন। এই অবারিত স্বাধীনতা একসময় তার জন্য একেবারে এমন একটা মৃত্যু ঝুঁকি তৈরি করেছে যেটি আজকে আমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছি। আর একটা যেটা আছে যে ওই জায়গাতে উনি ঠিক এই পরামর্শটাই পছন্দ করেন, যে পছন্দের পরামর্শটা তার কাছে মনে হয় যে তার জন্য ঠিক। উনি কিন্তু তাকে ভিন্ন মতের কোনো পরামর্শ যদি দেন তাহলে কিন্তু আইনজীবীদের তাদের বলা উচিত ছিল যে আপনি বোধহয় এটা নেওয়ার বিরুদ্ধে মতামত দিয়ে না, কারণ এত জলজ্জান্ত প্রমাণের পরে পৃথিবীর কোন ব্যক্তি, কোন আইনজীবী এই নথিটা যদি দেখে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আইনজীবী কিন্তু বলবেন না যে এই মামলার আমি আপনার পক্ষের আইনজীবী হতে চাই, কারণ তিনি জানেন যে এখানে পৃথিবীর যে কোনো আদালতে এটিকে
তাকে নিরপরাধ প্রমাণ করা রীতিমতো অসম্ভব কাজ। তখন আপনি বলবেন যে তাহলে এটা উনি কেন বললেন? এটা কি মুখ ফুসকে বলেছেন? নিশ্চয় না। এটা হলেই যে তার যে স্থাবক আইনজীবীরা যারা বলেছেন তারা কিন্তু বাংলাদেশে এসে এই যুদ্ধটা করতে পারেননি। তাকে যে আইনি লড়াই করে যে দেখাবেন যে আমরা একটা কিছু করলাম, সেটি দেখাবার সুযোগ হবে যদি তারা আন্তর্জাতিক আদালতে যান। সে জায়গায় তো তাদের সেই বাংলাদেশে আসার ক্ষেত্রে তাদের যে অস্বস্তিতা আছে সেটা থাকবে না। সুতরাং সেই জায়গায় তারা দেখাবেন তারা কে কত বড় আইনজীবী। এটা কিন্তু লক্ষ্যই না যে তার যে মক্কেলকে ওনারা রক্ষা করবেন বা তাকে তথাকথিত ন্যায় বিচারে যে প্রতিষ্ঠা করবেন, এটা কিন্তু উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে তাদের নেত্রীকে দেখানো যে আমরা আছি, আমরা আপনার জন্য এই লড়াইটি করতে পারি। কিন্তু লড়াইয়ের দিন শেষে তারাও জানেন যে এটি একটি এমন একটি যুদ্ধ যে যুদ্ধে জয়ের কোনো সম্ভাবনা নেই। তো সেজন্য আপনি ওই যে কথাগুলো আছে যে আমি এইভাবে কথাটা বলতে চাই যে আমরা নুরেমবার্গ ট্রাইব্যুনাল দেখেছি, আমরা টোকিও ট্রাইব্যুনাল দেখেছি, আবার আমরা আইকম্যানের বিচারও দেখেছি। প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক ঐতিহাসিক যে সমস্ত ঘটনার পরম্পরা সেগুলো দিয়ে প্রত্যেকটা ওই বিচারগুলোর সাথে না কিন্তু দেখবেন কোনো মানবিক বিষয় জড়িয়ে আছে। যখন টোকিও ট্রাইব্যুনালের শেষে হিরোহিতোকে যখন তাকে দোষী সাব্যস্ত করার পরে বলেছে যে আপনারা বিচারের রায় যেটি দিন না কেন আমার মানুষের জন্য ভাতের ব্যবস্থাটা রাখবেন, কারণ আমার দেশের মানুষ ভাত খেতে খুব পছন্দ করে। তো হয় কি যে আপনি যুদ্ধের একটা পক্ষ অবলম্বন করেছিলেন, সেখানে কিন্তু তার জনগণ তার বিপক্ষে ছিল না, জনতা তার পক্ষে ছিল এবং তিনিও শেষ মুহূর্ত পর্যন্ত একই বিষয় অ্যাডলফ হিটলার তিনি সুইসাইড সেই কারণেই করেছিলেন এবং পুড়িয়ে ফেলতে বলেছিলেন যে ওদের কাছে দিও না, তার কোনো দায় বিশ্বাস করে করতেন সেটাই। আর ওনারটা কি আসলে ওইটাই হয়। যেমন আইকম্যানেরটা যদি আপনি চিন্তা করেন, আইকম্যানকে যখন আর্জেন্টিনা থেকে উঠিয়ে আনলো, মোসাদ যখন তাকে তুলে আনলো, এটা খুব একটা বড় একটা রোমাঞ্চকর একটা ঘটনা। আপনারা জানেন যে বুয়েনোস আয়ারেসে কিন্তু সেই ইসরায়েলের কিন্তু কোনো বিমান যোগাযোগের কোনো জায়গায় ছিল না, তারা কিন্তু খুব অ্যাডভেঞ্চার করে এটি করেছেন, একটা মুভি আছে এরপর, এবং তাকে ইসরায়েলে এনে কিন্তু তার বিচার হয়েছে। সেই বিচারটা প্রকাশ্য হয়েছে, সেটা টেলিভিশনে টেলিকাস্ট হয়েছে জায়গায় জায়গায়। উনি কিন্তু বিচারের রায় যখন তাকে ক্যাপিটাল পানিশমেন্ট যখন মৃত্যুদণ্ড যখন দেওয়া হয়েছে, আইকম্যান বলেছিল যে আমার একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা কি বলছে আমি ইহুদি হতে চাই। তো সবাই এটা ব্যাখ্যা করেছিল এরকম করে যে সে হয়তো অনুতপ্ত বা প্রাণ বাঁচাবার জন্য সে ইহুদি হতে চায়। সে তখনও তার দেশের কথা বলছে। সে তখন বলেছে যে আমি আমার মৃত্যুর মধ্যে দিয়ে দেখতে চাই যে আমি তো অনেক ইহুদিদের মেরেছি, আরেকজন ইহুদি মৃত্যুবরণ করলো, ইহুদির মৃত্যুর সংখ্যাটা আরেকটা বাড়বে, এই কারণে আমি ইহুদি হতে চাই। অর্থাৎ এরা যারা ফ্যানাটিক হয়, যাদের ভেতরে ঠিক মানবিক বিষয়গুলো কাজ করে না, তা নাহলে একটা মানুষ গ্যাস চেম্বারে, একটা শিশু, নারী, তাদেরকে তুলে কিভাবে মানুষ গ্যাস চেম্বারে মানুষকে মেরে ফেলতে পারে? আপনি কিভাবে আয়নাঘর বানায় ফেলেন, কিভাবে আপনি আয়নাঘর এই রিলেটগুলো করতে পারেন না? একটা মানুষ প্রতিদিন যারা ওইখানে কাজ করছে তারা দেখছে যে বছরের পর বছর একটা মানুষ সেই অন্ধকার, যে দিন বোঝে না, রাত বোঝে না, তার আত্মীয় স্বজন জানে না যে মানুষটি বেঁচে আছে না মরে আছে, যে মানুষটির দেখা হলে প্রথমে বলে আমাকে মেরে ফেলো, সে মানুষটি মৃত্যুর জন্য আকুতি করে। সেই জায়গাগুলোতে দেখার পরে যখন এটি পৃথিবীতে থাকে, তখন মানবতার যে প্রশ্নটি আমাদের প্রত্যেকের সামনে আসে, আমার মনে হয় যে এই ভাষাটা তাকে শিখতে বলা উচিত। আমরা ছোট্ট একটি বিরতির সময় হয়ে গিয়েছে, আসলে আমরা সময় অনেক দ্রুত যাচ্ছে আমাদের। ফিরছি 1 মিনিট পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারে। আমি একটু ইজাজ কবির আপনার কাছে আসতে চাই যে ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলই যতবার কথা বলেছেন, যদি আমি খুব সহজ ভাষায় বলি যত ব্যবসা করেছেন, সেই গণহত্যাটা কি কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার মতো করে কাজ কেউই করেন। নট ইভেন যে দলটা সারাক্ষণ তসবিহ গুনতেন মুক্তিযুদ্ধের চেতনা, তারাও করতে পারেননি। কিন্তু 2024-এর যে গণ অভ্যুত্থান, এটি জাতিসংঘের রিপোর্ট দ্বারা স্বীকৃত গণ অভ্যুত্থান না, সরি, গণহত্যাটা স্বীকৃত। এইটার আন্তর্জাতিক পাওয়ার কত বা আন্তর্জাতিক ধাক্কা কত, এতটুকু কি আমরা বুঝতে পারি কিনা? যদি শেখ হাসিনার শেষ পর্যন্ত এই রায় বহাল থাকে, শুধু এইটা না, হয়তো আরও অনেকগুলো রায়, তাহলে শেখ হাসিনার আশ্রয়দাতা কোনো ধরনের চাপ অনুভব করবে কিনা? ইন্টারেস্টিং কোয়েশ্চেন।
মজার ব্যাপারটা এখানেই যে উনি যেখানে আশ্রয় নিয়ে আছেন, আমাদের পড়শি দেশ ভারত, তাদের সঙ্গে আমাদের একটা বন্দি বিনিময় চুক্তি আছে, এক্সট্রাডিশন ট্রিটি যেটাকে আমরা বলি। এখন যেহেতু শেখ হাসিনা আমাদের দেশের বৈধ আদালত কর্তৃক এবং আন্তর্জাতিকভাবে গৃহীত একটি বিচার ব্যবস্থার দ্বারা একটি সাজাপ্রাপ্ত আসামি, এখন এটা ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা আসলে কি করবে। তবে ইতিমধ্যে আমি ফেসবুকে দেখেছি, গণমাধ্যমে এসেছে, আনন্দবাজারও বলেছে যে তারা বাধ্য নয়, কিন্তু যদিও চুক্তিতে তারা নয়। হ্যাঁ, এখানে তারা বাধ্য নয়, একটা অ্যাঙ্গেল আছে, তাদের এন্ডে আছে, না তাদের এন্ডে না, ইন্টারন্যাশনাল অ্যাঙ্গেলে একটা অ্যাঙ্গেল তারা যেটা আর্গিউ করবে যে আমরা ডেথ পেনাল্টি সাপোর্ট করি না, হেন্স আমরা ফেরত দিব না, এইটা একটা অ্যাঙ্গেল দিতে পারে। বাট ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক রাজনৈতিক যেই সম্পর্ক এবং আমাদের যেই সামাজিক এবং আপনার কালচারাল যেই সম্পর্ক, সব কিছু মিলিয়ে আমাদের 18-20, 19-20 সেই জায়গার থেকে ভারত সবসময় যেখানে বলে আসার চেষ্টা করেছে যে তারা বাংলাদেশের বন্ধু, যেটা নিয়ে অনেক প্রশ্নবোধক চিহ্ন আছে, এখন তাদেরকে এটা প্রমাণ করতে হবে, মানে অগ্নি পরীক্ষা এটা তাদেরকে প্রমাণ করতে হবে এখন যে তারা কি আসলে প্রকৃত বাংলাদেশের বন্ধু না বাংলাদেশের বন্ধু না। যেরকম আমরা দীর্ঘ 17 বছরে আমরা যারা টকশো করেছি, রাজপথে আন্দোলন করেছি, আমরা যখনই বাংলাদেশের পক্ষে কথা বলতাম, হয় আমাদেরকে বলা হতো অ্যান্টি ইন্ডিয়ান অথবা বলা হতো প্রো পাকিস্তানি। তো ইন্টারেস্টিং বিষয় যেটা হলো যে দেখেন, ফেনী নদীর একটা কথা নিয়ে আবরারকে মেরেই ফেললো। তো এখন দেখেন সবচেয়ে উচ্চ শিক্ষিত জায়গার যে প্রতিষ্ঠান আমরা বলি, সেখানে একজন ইঞ্জিনিয়ারকে, একজন প্রকৌশলীকে মারা হলো এবং 20 জন। এখন ইন্টারেস্টিং ব্যাপারটা যেটা হলো যে এখন কিন্তু আর ওই আমাদের মধ্যে যে বিভাজনটা রেখে দিয়েছিল বাঙালিত্ববাদী আর বাংলাদেশিত্ববাদী, এটা কিন্তু নাই। এখন তো আমরা সবাই কিন্তু বাংলাদেশিত্ববাদীর মধ্যেই আছি, যদিও আওয়ামী লীগ এখন কোথায় আছে জানি না, কিন্তু এই বাংলাদেশিত্ববাদীর মধ্যে এখন তারা যে বন্ধু, তারা এখন আমি যেটা বলতে চাই যে আসলে আমাদের মাঝে কোনো সময় প্রো পাকিস্তান বা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বলে কোনো কিছু ছিল না। আমরা সবসময় প্রো বাংলাদেশি, আমরা বাংলাদেশি, উই আর প্রো বাংলাদেশ। নাও this is the time, high time for India now for them to prove whether they are pro Bangladeshi or anti Bangladeshi. এবং তাদের ইন্ডিয়াই আসলে জানে অগ্নি পরীক্ষাটা কি, কারণ তাদের ধর্মেই অগ্নি পরীক্ষাটা হলো শেষ পরীক্ষা, যেটা তাদেরকে বলতে হবে। তবে এই শেষ আমি এইটা বলে নিতে চাই যে এই বিচারের মাধ্যমে আমরা পেলামটা কি, হোয়াট ইজ দি অ্যাচিভমেন্ট। এখানে সবচেয়ে বড় অ্যাচিভমেন্টটা আমি ব্যক্তিগত আইনজীবী হিসেবে যেটা মনে করি সেটা হচ্ছে যে বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের উপরে যে কলঙ্কটা ছিল সেই কলঙ্কটার থেকে কিছুটা মুক্তি, এবং বিচার বিভাগেরও যে মানে আইনের প্রতি যে একটা দায়বদ্ধতা থাকে সেইটা স্ট্যাবলিশ হয়েছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ হবে। এবং এই যে আদালত মানে জনগণের কথায়, যে একটা বাংলায় একটা কথা আছে যে হুকুম নড়ে, হাকিম নড়ে তো হুকুম নড়ে না, এটা কিন্তু বাস্তব কথা। মানে হুকুম নড়তে পারবে না, হাকিম নড়বে। কিন্তু বিগত আমলে কি দেখেছি যে হাকিম নড়ে নাই, হুকুম নড়েছে। কার কথায়? তথাকথিত জনগণের কথায়। এটা কিন্তু আইনের ইয়েতে আসে না। এখন দেখেন সেই জায়গাটাতে আইন প্রতিষ্ঠা পেয়েছে, এবং এখন পর্যন্ত দেখেন কেউ কিন্তু ওই ফ্যানাটিক্যালি কেউ বলে নাই যে এরকম খুশি হয়েছি বা মিছিল বের হয়েছে। আমরা একদম শেষ প্রান্তে ইজাজ কবির, আমি একটু মোহাম্মদ হোসেন পাওয়েলের কাছে আসতেছি। ইজাজ কবির একটি কথা বলছিলেন যে পৃথিবীতে এই ধরনের লোকরা দুটো শব্দ ব্যবহার করে, ইন দ্য নেম অফ গড, ইন দ্য নেম অফ গুড, ইন দ্য নেম অফ কনস্টিটিউশন। ইন দ্য নেম অফ কনস্টিটিউশন এটা আইনগতভাবে আরও ভালো, যে ভালোর জন্য আমি এটা করছি, ঈশ্বর বলছেন তাই আমি এটা করছি, সংবিধান বলছেন তাই আমি এটা করছি। শেখ হাসিনাও ওই যে সাংবিধানিক দায়িত্ব হিসাবে বলছেন। আমি যেটা বলতে চাই, শেখ হাসিনার ব্যক্তিগত রাজনৈতিক
ভবিষ্যৎ কি? শেখ হাসিনাকে যারা এখনো আগাচ্ছেন এবং যারা বলছেন যে এখনো মেটিকুলাস ডিজাইন করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, তাদের ভবিষ্যৎ রাজনীতির ভবিষ্যৎ এটা আসলে এই মুহূর্তে প্রেডিক্ট করা আপনার কাছে 2-2.5 মিনিট দিতে পারবো। 2.5 মিনিটের সময় মধ্যে বলবো। দেখুন, আমি একটু আগে যেটা বলছিলাম, রাজনীতিবিদ শেখ হাসিনার বিচার কিন্তু 5ই আগস্ট হয়ে গেছে। আর ব্যক্তি শেখ হাসিনার বিচারের রায় আমরা গতকালকে দেখেছি, যেটা যিনি কি করেছেন, ব্যক্তি হিসেবে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি সেই প্রধানমন্ত্রীর ক্ষমতাটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেননি। আপনি যে জায়গাতে যাচ্ছিলেন, যে শাসকরা কিন্তু সবসময় বলেন যে তারা ঈশ্বরের প্রতিনিধি, তারা সৃষ্টিকর্তার প্রতিনিধি হিসেবে যেটা করেন সেটা যেন সৃষ্টিকর্তাই তাদেরকে দেশে কাজটি করাচ্ছেন, এরকম একটা ধারণা তৈরি করার চেষ্টা করেন। ঠিক যে যুক্তিতে একসময় হয়তো ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, যে যুক্তিকে জেসাস ক্রাইস্টকে ক্রুসিফাইড করা হয়েছে, ব্রুনোকে পুড়িয়ে মারা হয়েছে। আপনার জোয়ান অফ পার্ককে দেখেছেন যে সেটা তাকে পোড়ানো হয়েছে এই কথা বলে, যে সে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করার জায়গা থেকে কাজটি, সক্রেটিসের ক্ষেত্রে কাজটি হয়েছে। এবং ইতিহাসে সবগুলো জায়গাতে দেখেছি আমরা, এই প্রতিবাদের কণ্ঠস্বরগুলোকে স্তব্ধ করার জন্যই কিন্তু সে ঈশ্বরের নামটি ব্যবহার হয়, যে কাজটি ইন দ্য নেম অফ গড। এবং ঠিক সেই ক্ষেত্রে একটা মানুষ যখন ঠিক সেই জায়গাতে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন তার মধ্যে কিন্তু সেই আমিত্বটা তৈরি হয়, কিন্তু ওই এক জায়গা থেকে, যেটাকে সৃষ্টিকর্তা সবচেয়ে বেশি অপছন্দ করেন। ওনার ক্ষেত্রে হচ্ছিল ইন দ্য নেম অফ মুক্তিযুদ্ধের চেতনা। সেটা সেই চেতনাটাকে যে অপব্যবহারটি করা হয়েছে, সেটা দেশের মানুষের কাছে স্পষ্ট হয়েছে। এবং সবচেয়ে বড় যে কথাটি, আদালতের প্রতি আস্থা ফিরেছে, যে আদালতকে একসময় মানুষ মনে করতো যে এটি নির্দেশনায় প্রতিপালিত একটি জায়গা, যেখান থেকে উপরে নির্দেশে রায় লেখা হয়, যেগুলো অসংখ্য উদাহরণ ছিল। এটি একটি জনগণের জন্য আস্থার একটা কাজ এই জন্য হবে যে আজকে যারা বিচার প্রার্থী ছিল, যারা পরিবার যেখানে ছিলেন, তারা কিন্তু ওখানে অশ্রু বিসর্জন করেছেন। হয়তো তাদের সেই প্রিয়জন ফেরত আসবে না এই রায়ের মধ্যে দিয়ে, কিন্তু তারপরেও যেটি থাকে সেটি হচ্ছে যে যিনি প্রকৃত অপরাধী, সেই অপরাধীর বিচারটা যারা দেখতে পাওয়ার আনন্দ, যেটা সেটাকে আনন্দ বলবো না, আমার মনে হয় যে অন্তত সেই ক্ষতের উপরে সামান্য একটু প্রলেপ, সেই প্রলেপ যার কাজটি জাতি আজকে প্রত্যক্ষ করে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা রাজনীতিবিদদের মুখে সবচেয়ে বেশি যে শব্দটা শুনি যে আমরা মজলুমের পক্ষে থাকি। মজলুম আসলে কাকে বলে? শেখ হাসিনা যদি বুঝতেন যে তিনি গুম করছেন, যে সেই লোকটা হয়তো বা রাজনীতি করে, কিন্তু তার ছেলে বা তার মেয়ে কিন্তু বিএনপি বা আওয়ামী লীগ করেনি, কিন্তু তারা একটি দল হয়ে গিয়েছে। অর্থাৎ তারা প্রত্যেকেই গুমের শিকার, গুমের পরিবার, একটি দল। আর যেই মুগ্ধ, যে আবু সাইদ, এরা কিন্তু বিএনপি বা আওয়ামী লীগ করেনি, কিন্তু এর একটি দল, মজলুমের দল। এই যে নিজের অজান্তে একটা মজলুমের দল তৈরি করে ফেলা, এবং এই মজলুমের দলগুলা শেষ পর্যন্ত আসলে কি পরিণতিতে নিতে পারে, এটি শেখ হাসিনার এই বিষয়গুলো নিশ্চয়ই আগামীতে রিসার্চ হবে। বাংলাদেশে হবে কিনা জানি না, আমরা জাতিগতভাবে খুবই বিস্তৃত জাতি, আমরা গতকালকের অপরাধ ভুলে যাই। অধ্যাপক হুমায়ুন আজাদের একটা বক্তব্য আছে, উনি বলেছিলেন যে বাঙালি মাঝে মাঝে আন্দোলন করে, আন্দোলনে সফল হয়, সফল হওয়ার পর ভুলে যায় কেন আন্দোলন করেছিল। আমি জানি না এটা এখনকার বাস্তবতায় আমি কাউকে আঘাত করলাম কিনা এই কথার মাধ্যমে, তবে এটি নিয়ে ভাববেন নিশ্চয়ই। আমরা গণতন্ত্র এবং নির্বাচনের দিকে এগোচ্ছি, নিশ্চয়ই রাজনীতিবিদরাও ভাববেন, সাধারণ মানুষও ভাববেন। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।